আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম। আজকে ক্লাস 2 তে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, মানে হবে ইনশাল্লাহ। ক্লাস 1 তোমরা এর আগে দেখছো, অর্থাৎ তার আগের ক্লাসটাতে আমরা বেসিক কিছু জিনিস আলোচনা করছি। আজকে বেসিক ক্লাস 2, তাই না? আজকে 2 নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাইকে ক্লাসে পাবো ইনশাল্লাহ। সবাই যুক্ত হয়ে যায়, যারা ক্লাস 1 করছি আজকে অবশ্যই ক্লাস 2 তারা করবে, কারণ যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো তাহলেই আসলে তুমি বেসিক জিনিসটা ধরতে পারবা, মানে মজা পাবা আর ক্লাসগুলো করে। কিন্তু যদি গ্যাপ দিয়ে ক্লাসগুলো করো সেক্ষেত্রে আসলে সবকিছু তুমি ধরতে পারবে না, সবকিছু আসলে তুমি বুঝবা না, মজা পাবা না আসলে সোজা কথা। কারণ যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো তাহলেই আসলে তুমি বেসিক। আমরা একটু সবাইকে মেনশন করে দেওয়ার চেষ্টা করি, তোমরাও একটু কাইন্ডলি যদি সবাই শেয়ার করে দাও তাহলে হয়তো অনেকেই আমাদের সাথে এই ক্লাসটা করতে পারবে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকে হচ্ছে আমরা হিসাব চক্রের বিস্তারিত আলোচনা করব। হিসাব চক্র, হ্যাঁ, হিসাব চক্রের ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করব, যেটা আসলে আমাদের সবার জন্য অনেক বেশি জরুরি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করতে যাচ্ছি। আমি অনুরোধ করব সবাইকে জাস্ট লাইভ একটু শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসটাও খুব বেশি সময় করাবো না, আমরা 40 মিনিটসের মধ্যে আমরা আমাদের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। সো আজকে আলোচনা করবো আমরা হিসাব চক্র। আমরা তার আগে একটু সবাইকে অনুরোধ করবো তোমরা লাইভটা একটু যা যা জায়গা থেকে একটু শেয়ার করো, সবাই একটু কমেন্টে মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডসদেরকে। আমরা ক্লাসটা স্পেশালি যারা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ তাদের জন্য ডেডিকেটেড ক্লাস নিচ্ছি, কারণ তোমাদের পরীক্ষা একেবারে এনে করে। এবং এই এইচএসসি 25 ছাড়াও যারা 26 ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য অবশ্যই ক্লাসটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে এই ক্লাসগুলো আসলে কারা করবে, যারা এখনো জিএসটি তে পরীক্ষা দেওয়ার বাকি আছে, যারা এনইউ তে পরীক্ষা দিবে, যারা হচ্ছে 7 কলেজে পরীক্ষা দিবে, এই ওদের জন্য কিন্তু এই ক্লাসগুলো সমান গুরুত্বপূর্ণ। কারণ আমি একেবারে শুরু থেকে পড়াচ্ছি, বেসিক জিনিসগুলো ধরে ধরেই তোমাদেরকে পড়াবো। সুতরাং কেউ যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে নিঃসন্দেহে সে আসলে উপকৃত হবে। সো একটু সবাইকে অনুরোধ করবো, লাইভটা একটু সবাই যদি শেয়ার করি তাহলে হয়তো বা তোমাদের মতো করে আরও কিছু স্টুডেন্ট আমাদের সাথে এই ক্লাসটা করতে পারবে। এবং একেবারে বেসিকগুলো ধরে ধরে পড়াচ্ছি, যে জিনিসগুলো আসলে আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের জানা উচিত। সবাই একটু সবাইকে মেনশন করবে, এবং যার যা প্রোফাইল থেকে যদি শেয়ার করি তাহলে দেখবে যে আরও কিছু স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হবে। যার যার প্রোফাইল থেকে শেয়ার করতে পারো। তাছাড়া আমাদের যে অ্যাকাউন্টিং আওয়ারের যে গ্রুপগুলো আছে সবগুলো গ্রুপে তোমরা চাইলেই শেয়ার করতে পারো। আমরা চাই আমাদের আজকের ক্লাসটা কমপক্ষে 50টা শেয়ার হোক। আমি যেটা অলরেডি অ্যানাউন্স করছি যে প্রতিদিন আমরা ক্লাস দেবো, প্রতিদিন 8টা থেকে 8:30-এর মধ্যে ক্লাস, প্রতিদিন ক্লাস হবে। হ্যাঁ, আপাতত প্রতিদিন ক্লাস হবে, 15-16 তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন ক্লাস নেব। তো এর মধ্যে দেখবে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার কিন্তু শেষ হয়ে যাবে, অর্থাৎ এই সময়টার মধ্যে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারটা শেষ করে ফেলার একটা চেষ্টা করব। সো সবাইকে অনুরোধ করছি লাইভটা যার যার জায়গা থেকে একটু শেয়ার করি, তাতে করে হয়তো অনেক স্টুডেন্টই আমাদের সাথে যুক্ত হতে পারবে। সবাই একটু কষ্ট করে শেয়ার করি ইনশাল্লাহ যারা আসো, এবং শেষ পর্যন্ত থাকতে হবে। সবাই ক্লাসে একটু শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলে আসলে এনজয় করো, মানে ক্লাসটা বুঝতে পারবে আসলে তুমি। তো আমরা আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে হিসাব চক্র। ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই হিসাব চক্র নিয়ে অনেকের বিভিন্ন ধরনের কনফিউশন আছে। হিসাব চক্রের ধাপ কয়টা, এই টাইপের প্রশ্ন কিন্তু সাধারণত পরীক্ষা আসে না। তো আজকে কিন্তু আমরা ক্লাস 2-তে আছি, তাই না? আমরা আজকে এমসিকিউ ক্লাস কিসে আছি? ক্লাস 2-তে আছি, এমসিকিউ ক্লাস 2, তাই তো? ক্লাস 02। তো এই 2তে আজকে আমরা হিসাব চক্রের একবারে বিস্তারিত পড়ার চেষ্টা করব। এই হিসাব চক্রটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। তুমি দেখবা যে এইটা পড়তে গেলে নানান ধরনের তথ্য তুমি জানতে পারবা খুব সহজে। হ্যাঁ, হিসাব চক্র দেখতে যত ছোট টপিক তোমার মনে হচ্ছে, আসলে এত ছোট টপিক না। এটা থেকে তুমি তোমার একাডেমিক লাইফ থেকে শুরু করে তুমি তোমার হচ্ছে ইউনিভার্সিটি লাইফেও দেখা যাবে যে এখান থেকে তুমি প্রশ্ন পাবা। তো যাই হোক,
আমরা নরমালি একটা জিনিস জানি যে হিসাব বিজ্ঞান মূলত হচ্ছে দুই ধরনের হিসাব বিজ্ঞান আমরা দেখতে পাই। দুই ধরনের হিসাব বিজ্ঞান বলতে দুইটা, একটা হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞান আমরা দেখি, আধুনিক, হ্যাঁ আমরা আধুনিক হিসাব বিজ্ঞান দেখি, আমরা হচ্ছে সনাতন হিসাব বিজ্ঞানও দেখেছি, তাই না? সনাতন, এখন তো আধুনিকটাই চলে, সনাতনটা আসলে আগে চলতো। তো এই দুই ধরনের সেন্স থেকে কিন্তু হিসাব বিজ্ঞানের অনেক টার্মস দুই রকমের হয়, মানে অনেক কিছুই আসলে তোমার চিন্তা চেতনার সাথে মিলবে না। আজকের ফখরুল ইসলাম, আজকের টপিকটা কি দেখা যাচ্ছে, আজকে অ্যাকাউন্টিং এমসিকিউ ক্লাস 2 হচ্ছে, এবং এখানে আমরা আজকে যেটা করব, আমরা হচ্ছে হিসাব চক্রের একবার আদ্যপান্ত আলোচনা করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। মূলত আজকে হিসাব চক্রটা আলোচনা করব আমরা। হিসাব চক্রটা যখন পড়তে যাচ্ছি তার আগে আমরা একটা জিনিস জানার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞানটা সাধারণত দুইটা অ্যাঙ্গেল থেকে আলোচনা করা হয়। এটা হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানের অ্যাঙ্গেল থেকে, আর এটা হচ্ছে সনাতন হিসাব বিজ্ঞান, তাই না? মানে সনাতন। তো অনেক কিছুই এই দুইটা দিক থেকে যদি আলোচনা করি দুই রকমের তোমার কাছে মনে হবে। সনাতন হিসাব বিজ্ঞানে হিসাব চক্রের ধাপগুলো একরকমের, অর্থাৎ ধরো 5টা ধাপ আছে। আবার আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব চক্রের সাধারণত আমরা 9টা ধাপ দেখতে পাই, এখানে 5টা ধাপ দেখতে পাই। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখো, এইগুলা আসলে মানে ডেফিনেট না, কোনো পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে না আধুনিক হিসাব বিজ্ঞানের ধাপ কয়টা, মানে হিসাব চক্রের ধাপ কয়টা, সনাতন হিসাব বিজ্ঞান হিসাব চক্রের ধাপ কয়টা, এরকম করে কখনো প্রশ্ন আসে না, যেহেতু এটা নিয়ে কনফ্লিক্ট আছে। তো যাই হোক, আমরা সাধারণত যে বিষয়ে আলোচনা করব, আমরা আজকে আধুনিক, তাই না? আমরা আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব চক্র বলতে যা যা বোঝায় আমরা সেই বিষয়গুলোই আলোচনা করব। অর্থাৎ আমরা আধুনিকটাকে আসলে কি দিচ্ছি, আধুনিকটাকে আমরা প্রায়োরিটি দিব, যেহেতু এখন আধুনিক হিসাব বিজ্ঞান চলে। তো হিসাব চক্রটা বেসিক্যালি হচ্ছে, চক্র বলতে কি বোঝায়? চক্র মানে হচ্ছে কোনো একটা কাজ ধারাবাহিকভাবে আবর্তিত হওয়া, মানে ঘুরতে থাকা, তাই না? একটা কাজ শেষ হওয়ার পরে, যেমন ধরো এটা একটা চক্র। তো এটা একটা চক্র হলে কি হবে, কোনো একটা কাজ এখান থেকে শুরু হইলো, সাপোজ ধরো এখানে শুরু, তো এইভাবে কাজ চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, এখানে এসে শেষ হবে, আবার শেষ হলে আবার এখান থেকে শুরু হবে, আবার শেষ হবে, আবার শুরু হবে, আবার শেষ হবে, আবার শুরু হবে। তাহলে একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ ধারাবাহিকভাবে কিন্তু চলতে থাকে, ধারাবাহিকভাবে কি করতে থাকে, চলতে থাকে। এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি চক্র। চক্র ধারাবাহিকভাবে একটার পর একটা কাজ চলতে থাকা, আবর্তিত হওয়া। যাই হোক, এখন আধুনিক হিসাব বিজ্ঞান হিসাব চক্রটা কি? নরমালি আমরা গত ক্লাসে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া পড়ছি। সো হিসাব বিজ্ঞান প্রক্রিয়া পড়তে গিয়ে আমরা লিপিবদ্ধকরণ প্রক্রিয়াও পড়ছিলাম। সো এই বিষয়গুলোই আমরা এখানে আলোচনা করব। তো হিসাব চক্রের একেবারে প্রথম ধাপটা যদি আমরা দেখি, 1 নাম্বার যে ধাপ, সেটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ। ঠিক আছে? সো একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, লেনদেন বিশ্লেষণ করার আগে অবশ্যই তোমাকে কি করে নিতে হবে, শনাক্তকরণ করতে হবে, তাই না? আগে লেনদেন শনাক্ত করতে হবে, তারপরে না লেনদেনটা আমি কি করব, বিশ্লেষণ করব, তাই না? তাহলে শনাক্তকরণ করার পরে আমি লেনদেনটাকে বিশ্লেষণ করব, তাহলে আমরা দুইটাকে একই ধাপ বলতে পারি। আচ্ছা, লেনদেন যখন আমরা বিশ্লেষণ বা শনাক্তকরণ করে ফেললাম, তারপরে আমরা লেনদেনটাকে কোথায় যেন লিখবো, আমরা অলরেডি হিসাব বিজ্ঞান প্রক্রিয়া তোমাদেরকে এটা পড়াইছে, আমরা কোথায় লিখবো বলো, সবার খেয়াল আছে কিনা? আমরা জার্নালাইজ করবো, অর্থাৎ জাবেদাভুক্ত করবো, তাই না? আমরা কোথায় লিখবো, জাবেদাভুক্তকরণ, অর্থাৎ জাবেদায় আমরা লিপিবদ্ধ করবো। এখন এখানে কয়েকটা জিনিস আমরা একটু জানার চেষ্টা করি, যে জিনিসটা কি জানবো, যে এই জাবেদাভুক্তকরণ, তাই না? তো এই জাবেদার আসলে কতগুলো ডিফারেন্ট নাম আছে। জাবেদা, তাই না? এই জাবেদায় আমরা কিন্তু লেনদেনগুলো প্রতিনিয়ত লিখি, তাই না? এটা এই জন্য এটা মনে হচ্ছে দৈনন্দিন দাখিলার বই। কি বলা হয়? দৈনন্দিন দাখিলার বই বলা হয়। এটা কি বলা হয়? দৈনন্দিন দাখিলার বই বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে লেনদেনের প্রাথমিক, কি বলা হয়, হিসাবের প্রাথমিক বই বলা হয়। কিসের বই বলা হয়? প্রাথমিক। যদি পরীক্ষা কখনো প্রশ্ন আসে, লেনদেনগুলো প্রাথমিকভাবে কোথায় লিপিবদ্ধ করা হয়, লেনদেনগুলো প্রাথমিকভাবে কোথায় লিপিবদ্ধ করা হয়, তাহলে অবশ্যই তোমার হতে হবে প্রাথমিক, মানে শব্দটাই যখন পাবা তখন অবশ্যই জাবেদার কথা বলবো। আচ্ছা, তারপর আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে লেনদেনের একটা, হিসাব বিজ্ঞানের একটা সহকারী বই। তারপরে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে মৌলিক বই। কি বলতে পারি আমরা? মৌলিক বই বলতে পারি। তারপরে এটা আমরা বলতে পারি হচ্ছে কি বই বলতো, এটাকে আমরা বলতে পারি সাহায্য, হ্যাঁ, সাহায্যকারী বই। হ্যাঁ, তারপরে এটাকে আমরা দিনলিপিও বলতে পারি। তার দিনলিপি জাস্ট দৈনন্দিন লেনদেনগুলো আসলে লিপিবদ্ধ করা হয়ে থাকে এখানে। আচ্ছা, তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রাথমিক। এই শব্দটা ইম্পর্টেন্ট, যে জাবেদা মানে আমরা প্রাথমিক। ঠিক আছে? আচ্ছা, প্রাথমিকভাবে লেনদেনগুলো জাবেদা লিপিবদ্ধ করা হয়।
এখন এই জাবেদার ইংরেজি শব্দ জার, জার্নাল, জার্নাল শব্দটা জার, জার, জে ও ইউ আর, জার, এই জার থেকে আসছে এবং এই জার শব্দের অর্থ হচ্ছে কি দিন। এই জার শব্দের অর্থ হচ্ছে কি দিন। তার মানে প্রতিদিনের লেনদেনগুলো আমরা জাবেদায় হিসাবভুক্ত করে থাকি। প্রতিদিনের লেনদেনগুলো আমরা কোথায় হিসাবভুক্ত করি? প্রতিদিনের লেনদেনগুলো আমরা জাবেদায় অন্তর্ভুক্ত করে থাকি। তাহলে আমরা কিন্তু এখানে জাবেদা অনেক কিছু জানলাম। তাছাড়া আমরা আবার জাবেদা পড়তে গেলে দেখবো হচ্ছে জাবেদা দাখিল আছে। হ্যাঁ, জাবেদা দাখিলা। জাবেদা দাখিলা আবার হচ্ছে দুই প্রকার। জাবেদা দাখিলা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সরল দাখিলা, এটা হচ্ছে সরল দাখিলা, আর একটা হচ্ছে মিশ্র দাখিলা। একটা কি মিশ্র দাখিলা। সরল দাখিলা হচ্ছে যেমন ধরো ডেবিট একটা পক্ষ থাকলো, ক্রেডিট একটা পক্ষ থাকলো, মানে জাস্ট দুইটা পক্ষ থাকলে এটাকে আমরা বলতেছি সরল দাখিলা। যেমন ধরো বেতন প্রদান, বেতন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু মিশ্র দাখিলা হচ্ছে দুইয়ের অধিক পক্ষ থাকবে। কি থাকবে? দুইয়ের অধিক পক্ষ থাকবে। যেমন ধরো সাধারণত প্রথম জাবেদারে কি হয় যে রহিম নগদ ও আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো, তখন আমরা জাবেদা কি করি বলতো? নগদ ডেবিট, আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে এখানে পক্ষ আছে কয়টা? মানে তোমার এন্ট্রি আসতেছে কয়টা? তিনটা। তাহলে এটা হচ্ছে মিশ্র দাখিলা। আমরা মনে রাখবো যে জাবেদা দাখিলা দুই প্রকারের হয়। জাবেদা দাখিলা, দাখিলা নট জাবেদা। জাবেদা দাখিলা দুই প্রকার হয়, একটা হচ্ছে সরল দাখিলা, একটা মিশ্র দাখিলা। যখন দুইটা পক্ষ থাকবে তখন এটা আমরা সরল দাখিলা বলবো। যখন দুইয়ের অধিক থাকবে এন্ট্রি, তখন আমরা এটাকে মিশ্র দাখিলা বলবো। ঠিক আছে, মিশ্র দাখিলা বলবো। এটা বললাম জাবেদা দাখিলা দুই প্রকার। এখন জাবেদা কয় প্রকার? তাহলে জাবেদাও দুই প্রকার। হ্যাঁ, জাবেদাও দুই প্রকার। একটা হচ্ছে আমরা বলি হচ্ছে সাধারণ জাবেদা, সাধারণ বা প্রকৃত জাবেদা আমরা বলি, আর একটাকে আমরা বলতে হচ্ছে বিশেষ জাবেদা। কি জাবেদা? বিশেষ জাবেদা। সাধারণ বা প্রকৃত জাবেদা, আর এটাকে আমরা বলি বিশেষ জাবেদা। তো এই জাবেদা, বিশেষ জাবেদা গুলোই সাধারণত আমরা আলোচনা করি। আমরা এগুলো জাবেদার আলোচনায় করব। বিশেষ জাবেদা গুলো কোনগুলো? যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এইগুলো আমরা বিশেষ জাবেদা বলি। এইগুলো ছাড়া বাদ বাকি যত জাবেদা বা দাখিলার কথা আসবে সবগুলো হবে সাধারণ বা প্রকৃত জাবেদা। যেমন ধরো হচ্ছে প্রারম্ভিক জাবেদা, সম্পন্নী জাবেদা, সমন্বয় জাবেদা, ভুল সংশোধনী জাবেদা, এইগুলা আমরা বিপরীত দাখিলা, এগুলোকে আমরা সাধারণ বা প্রকৃত জাবেদার মধ্যে বলবো। সো এটা হচ্ছে একেবারে বার্সাই ভিউ, মানে সংক্ষেপে তোমাকে জাস্ট আমি জাবেদা সম্পর্কে একটা ডিটেল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং আমি এখানে যা বললাম ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু জাবেদার এইখান থেকেই তুমি কমন পেয়ে যাবা। তো এতটুকু পর্যন্ত আমি আশা করছি সবাই লিখে ফেলছো। জাবেদার এতটুকু জানলে জাবেদা থেকে যদি কোনো প্রশ্ন হয় তুমি সঠিক উত্তর দিতে পারবে ইনশাল্লাহ। যারা ক্লাসে যুক্ত হয়েছো আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিও। তোমরা বিভিন্ন গ্রুপে কানেক্ট আছো, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, তোমাদের প্রোফাইল আছে, তোমরা একটু যদি শেয়ার করে দাও তাহলে তোমাদের মতো অনেকেই কিন্তু এই ক্লাসগুলো করতে পারবে। এগুলো হচ্ছে বেসিক মানে ফাউন্ডেশন ক্লাস। এগুলো করলে তুমি অ্যাকাউন্টিংয়ের মজাটা বুঝতে পারবা এবং এমসিকিউ নিয়ে যে তোমার একটা ভয় ভীতি কাজ করে এটা কিন্তু ধীরে ধীরে আসলে আমি আশা করছি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই কমেন্টে কিন্তু তোমাদের ফ্রেন্ডসদের যারা খুব কাছের বন্ধু আছে তাদেরকে মেনশন করতে পারো, লাইভটা শেয়ার করে দিয়ে কিন্তু তাদেরকে কানেক্ট হওয়ার সুযোগ করে দিতে পারো। আমাদের অনেকগুলো গ্রুপ আছে অ্যাকাউন্টিং এর নামে, ওগুলোতেও তোমরা হচ্ছে শেয়ার করতে পারো। দেখো জাবেদার কিন্তু অনেক মানে হিসাব চক্রটা কিন্তু অনেক বৃহৎ একটা আলোচনা। তার মাত্র দুইটা ধাপ আমরা পড়লাম, একটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ আর দ্বিতীয় ধাপটাতে আমরা কি পড়লাম বলো? জাবেদা ভুক্তকরণ। আর একটা রিকোয়েস্ট করবো একটু লাইভটাতে সবাই একটা রিয়েক্ট করো। হ্যাঁ, একটা রিয়েক্ট করে বলতে একটা লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চায় একটু দিও। আচ্ছা, আর অবশ্যই কমেন্টে তোমাদের সুবিধা অসুবিধাটা আমাকে জানাবে যে বুঝতে পারতেছো কি না বা সমস্যা হচ্ছে, এটা আবার পুনরালোচনা করে। আমাদের লাইভে একটু মানে উপস্থিতি একেবারেই কম হচ্ছে, কারণ হচ্ছে আমরা নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরেও চেষ্টা করতেছি তোমাদের জন্য ক্লাসগুলো করার, বা তোমরা যেন একটু কানেক্ট হও। সামনে এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা চলমান আছে, যেন তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারো। সো আমি আশা করছি এ পর্যন্ত তোমাদের লেখা শেষ। তা জাবেদার ডিটেইলসটা আশা করছি তোমরা লিখে ফেলেছো। কারোর লেখা না হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। ওকেটা এবার হচ্ছে আমরা 3 নম্বর ধাপটা আলোচনা করব। 3 নম্বর ধাপটা হচ্ছে খতিয়ান। 3 নম্বর ধাপটা কি? খতিয়ান ভুক্ত কর। তো খতিয়ানের ইংলিশটা কি? খতিয়ান ইংলিশটা হচ্ছে LEDGER। খতিয়ান ইংলিশটা হচ্ছে লেজার। খতিয়ানের ইংলিশটা কি? লেজার। তো খতিয়ানকে বলা হয় এর নরমালি আমরা বলি হচ্ছে পোস্টিং। কি বলা হয়? পোস্টিং বলি, পোস্টিং টু লেজার। তো পোস্টিং এর আমরা আরেকটা নাম করতে পারি। পোস্টিং মানে হচ্ছে কি? স্থানান্তরকরণ। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা এটা আরেকটা নাম দিতে পারি। এটা আমরা আরেকটা নাম দিয়ে হচ্ছে দেখো আমরা নগদান হিসাব দিলাম। নগদান হিসাব দিয়ে কিন্তু সকল নগদান নামক এন্ট্রিগুলো কিন্তু আমরা নগদানের ভিতরে দিয়ে দিচ্ছি, পাওনাদারের সকল এন্ট্রি পাওনাদারের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে কিন্তু আমরা ক্লাসিফাই করি, তাই না? এই জন্য আমরা এটার আরেকটা নাম দিতে পারি শ্রেণী
বিন্যাস শ্রেণীবিন্যাস করণ কি দিতে পারি? শ্রেণীবিন্যাস করণ নাম দিতে পারি। আচ্ছা, তারপরে খতিয়ানের একটা নাম দিতে পারি, খতিয়ানকে বলা হয় রাজা। কি বলা হয়? খতিয়ানকে বলা হয় রাজা, হিসাবের রাজা বলা হয়, তাই না? খতিয়ানকে কি বলা হয়? হিসাবের রাজা বলা হয়। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সবসময় খেয়াল রাখবা যে হিসাব, যদি কোনো কিছুর সাথে একটা হিসাব শব্দ পাওয়া যায়, মনে রাখবা এই হিসাব মানে হচ্ছে খতিয়ানকে বোঝায়। যেমন নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, যন্ত্রপাতি হিসাব। এই যে হিসাব অর্থাৎ আসবাবপত্র হিসাবের আওতায় আমরা কিন্তু সকল এন্ট্রিগুলাকে নিয়ে আসতেছি। আচ্ছা, রাজা বলা হয়। তারপরে বলা হয় পাকা বই বলা হয়। খতিয়ানকে হিসাবের কি বলা হয়? পাকা বই বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে লেনদেনে যেমন প্রাথমিক শব্দটা পাইলে বলছি জাবেদা ভুক্ত করবা, আর যদি বলা হয় স্থায়ী, এই স্থায়ী শব্দটা যদি পাও, এই স্থায়ী শব্দটা যদি কোনোভাবে পাওয়া যায় তাহলে অবশ্যই উত্তর করবা খতিয়ান। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমি কি বললাম যে যদি প্রাথমিকভাবে কোনো শব্দটা যুক্ত হয়, যে প্রাথমিকভাবে লেনদেন কোথায় লিপিবদ্ধ হয়, কোথায় পাওয়া যায়, কোথায় দেখানো হয়, তাহলে জাবেদা। আর যদি স্থায়ী শব্দটা খুঁজে পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা সঠিক উত্তর হবে খতিয়ান। স্থায়ী শব্দটা পাইলেই কোথায় অ্যান্সার করবা? খতিয়ান উত্তর করবা। স্থায়ী শব্দটা পাইলে খতিয়ান। দেখো তাহলে খতিয়ানের অনেকগুলো নাম পাইলাম, স্থানান্তরকরণ, শ্রেণীবিন্যাসকরণ, হিসাবের রাজা বলা হয়, পাকা বই বলা হয়, স্থায়ী বই বলা হয়। অর্থাৎ লেনদেনগুলো স্থায়ীভাবে খতিয়ানে সংরক্ষণ করা হয়, মানে স্থায়ী সংরক্ষণাগার বলা হয়। তারপরে আমরা এই খতিয়ান যখন আমরা পড়তে যাব, আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, যেমন ধর হচ্ছে সিডি পাই, বিডি পাই, সিএফ পাই, বিএফ পাই। এগুলোর পূর্ণরূপগুলো তোমাদের একটু জানতে হবে। সিডি মানে হচ্ছে ক্যারিড ডাউন, বিডি মানে ব্রড ডাউন, সিএফ মানে ক্যারিড ফরওয়ার্ড, আবার হচ্ছে সিএফ না, আচ্ছা সিডি, এই যে সিডি, সিডি হচ্ছে ক্যারিড ডাউন, হ্যাঁ ক্যারি, সিতে হচ্ছে কি ক্যারি, ডিতে হচ্ছে ডাউন, বিতে হচ্ছে ব্রড, ডিতে হচ্ছে ডাউন, সিতে হচ্ছে কি বলো তো ক্যারিড ফরওয়ার্ড, আবার হচ্ছে বিতে হচ্ছে কি ব্রড ফরওয়ার্ড, ব্রড ফরওয়ার্ড, সিতে হচ্ছে ক্যারিড, বিতে হচ্ছে ব্রড, সিতে হচ্ছে ক্যারিড, বিতে হচ্ছে কি ব্রড। এই দুটা জিনিস একটু খেয়াল রাখবা, এগুলোর পূর্ণরূপগুলো অনেক সময় পরীক্ষা চলে আসে, ক্যারিড ডাউন, ক্যারিড ফরওয়ার্ড, ব্রড ফরওয়ার্ড, এইগুলা কিন্তু পরীক্ষায় আসে। এই ব্যাপারগুলো একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাছাড়া তোমাকে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এই খতিয়ান হচ্ছে সাধারণত দুই প্রকার। খতিয়ান কত প্রকার বলো তো স্যার? খতিয়ান হচ্ছে দুই প্রকার। একটা খতিয়ানকে আমরা বলতেছি সহকারী খতিয়ান, হ্যাঁ, আর এটাকে আমরা বলতেছি সাধারণ খতিয়ান। ঠিক আছে? তো সাধারণ খতিয়ান বলতে আমরা সব খতিয়ানকে সাধারণ খতিয়ান বলি। আবারও খেয়াল করি, সকল খতিয়ানকে কি বলা হয়? সাধারণ খতিয়ান বলা হয়। সকল খতিয়ানকেই সাধারণ খতিয়ান বলা হয়। তাহলে সহকারী খতিয়ান কোনগুলো? মনে রাখবা, শুধুমাত্র দেনাদার মানে প্রাপ্য হিসাব আর হচ্ছে পাওনাদার, এই দুই ধরনের খতিয়ানকে বলা হয় সহকারী খতিয়ান, বা বলা হয়েছে সাবসিডিয়ারি খতিয়ান বলা হয়, সাবসিডিয়ারি লেজার বলা হয়। আমি আবার বলতেছি, খতিয়ান দুই প্রকার, সাধারণ খতিয়ান হচ্ছে সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান একটা নাম কি? সাবসিডিয়ারি, হ্যাঁ খতিয়ান, বা কন্ট্রোল অ্যাকাউন্টও বলা হয়ে থাকে। তাহলে এখানে সাধারণ খতিয়ান হচ্ছে সব খতিয়ান, পৃথিবীর সব খতিয়ানকে আমরা সাধারণ খতিয়ান বলবো। তাহলে সহকারী খতিয়ান কোনটা? দেনাদার আর পাওনাদার। এখন প্রশ্ন হইলো, দেনাদার আর পাওনাদার খতিয়ানটা কখন সহকারী খতিয়ান? যেমন ধরো দেনাদার হিসাব, তোমার ধরো এ বি সি ডি, এই চারটা নামে চারজন দেনাদার আছে, তো সবাই তো তোমার দেনাদার। তো এই কমন চারজনের জন্য তুমি একটা খতিয়ান করলা, নাম দিলে দেনাদার। ভালো করে খেয়াল করো, তোমার চারজন দেনাদার আছে, এই চারজন দেনাদারের জন্য তুমি একটা কমন খতিয়ান করলা, সেটা হচ্ছে দেনাদার হিসাব। সবাইকে তুমি ওই দেনাদারের ভিতরে দিয়ে দিলা, তাহলে এটা হচ্ছে সাধারণ খতিয়ান। এটা কি খতিয়ান? এটা হচ্ছে সাধারণ খতিয়ান। কিন্তু যদি তুমি এমন করো যে এর জন্য একটা খতিয়ান, বি এর জন্য একটা খতিয়ান, সি এর জন্য একটা খতিয়ান, ডি এর জন্য একটা খতিয়ান, এভাবে যদি প্রত্যেকের জন্য এক একটা করে খতিয়ান প্রস্তুত করো, তখন এটা হয়ে যাবে সহকারী খতিয়ান। আমি কি বুঝাইতে পারলাম? নর্মালি যদি সকল দেনাদার, সকল পাওনাদারের জন্য তুমি একত্রে একটা খতিয়ান করে, এটা সাধারণ খতিয়ান। আর প্রত্যেকের নামে যদি তুমি আলাদা আলাদা করে এক একটা খতিয়ান প্রস্তুত করো, তখন এটা হয়ে যাবে হচ্ছে তোমার কি খতিয়ান বলো? এটা হয়ে যাবে সহকারী খতিয়ান। আমরা কিন্তু এই ক্লাসগুলো আমরা জানি ফেসবুক 30 দিনের মধ্যে ডিলিট করে দিবে। সুতরাং আমাদের এই এমসিকিউ কোর্সের সবগুলো রেকর্ড ক্লাস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অ্যাকাউন্টিং আওয়ার। সবাই আমাদের চ্যানেলে একটু যুক্ত হয়ে নিও, এবং অবশ্যই আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও সবাই। তাহলে আপাতত আমরা যদি এতটুকু জানি, তাহলে মোটামুটি আমরা খতিয়ান থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ উত্তর করতে পারবো। তাহলে এই হচ্ছে খতিয়ান। আমরা আশা করি এই প্রয়োজনীয় সকল তথ্য তোমাদেরকে প্রোভাইড করতে পারছি। যাই হোক, খতিয়ানের পরে এবার হচ্ছে 4 নাম্বার ধাপ।
তো 4 নাম্বার ধাপটা আমরা জানি, 4 নাম্বার ধাপ হচ্ছে রেওয়া মিল। 4 নাম্বার ধাপ কি? আচ্ছা, রেওয়া মিল। রেওয়া মিলকে ইংলিশে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, ব্যালেন্স মানে তো আমরা জানি যে বা উদ্বৃত্ত বা হিসাব, ট্রায়াল মানে হচ্ছে এগুলা ঠিক আছে কিনা যাচাই করা। তাহলে খতিয়ান প্রস্তুতের উদ্দেশ্য থেকে প্রশ্ন আসতে পারে। খতিয়ানটা আমরা কিসের মাধ্যমে বা কেন প্রস্তুত করি খেয়াল করো। দুইটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। একটা হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। হিসাবের কি যাচাই? গাণিতিক শুদ্ধতা যাচাই। অর্থাৎ হিসাব বলতে বলতেছে খতিয়ান, আমরা যে খতিয়ান প্রস্তুত করছি সেই খতিয়ানের সবকিছু সঠিক আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, সেটা আমরা রেওয়া মিলের মাধ্যমে জানতে পারি। অ্যানাদার ওয়ান ইজ আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা। একটা কি বলতো? আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা। এই হচ্ছে রেওয়া মিলের গুরুত্বপূর্ণ দুইটি উদ্দেশ্য। একটা হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, আরটা হচ্ছে কি করা বলতো? আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা। তাহলে রেওয়া মিল প্রস্তুত করা হয় কিসের মাধ্যমে বলতো? খতিয়ানের কি নিয়ে? খতিয়ানের জের নিয়ে, তাই না? খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে, হিসাবের জেরগুলো নিয়ে আমরা রেওয়া মিলটা প্রস্তুত করি, জাস্ট দেখার জন্য যে ওই যে আমরা খতিয়ানগুলো করছি ওগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, তারপরে আমরা এখানে রেওয়া মিলে কিন্তু কাজটাকে কি করে ফেলি? আরেকটু সংক্ষিপ্ত করে ফেলি। অর্থাৎ রেওয়া মিলে আসার পরে আমরা কিন্তু খতিয়ান থেকেও আরেকটু সংক্ষিপ্ত করে ফেলি। পুরো খতিয়ানটা না নিয়ে তার টাইটেলটা নিয়ে আর তার ব্যালেন্সটা নিয়ে। খেয়াল করে দেখো যারা খতিয়ান থেকে রেওয়া মিল করছো, উপর থেকে নাম নাও, নিচে থেকে ব্যালেন্স নাও। তাহলে খতিয়ানের একটা নাম কিন্তু আমরা বলতে পারি সংক্ষিপ্তকরণ। কি বলতে পারি? সংক্ষিপ্তকরণ। খতিয়ান আমরা কাজটাকে আরো কি করে ফেলি? খতিয়ানের কাজটাকে আরেকটু সংক্ষিপ্ত করে ফেলি, শর্ট করে ফেলি। খতিয়ান মানে রেওয়া মিলে এসে এমডি রিফাত কাজী, আমরা তো তোমাদের জন্য ক্লাস নিচ্ছি না। তারপরে তো অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স এই ক্লাসগুলো নেই তোমাদের পরীক্ষার আগে। ইনশাল্লাহ আমরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যবসা উদ্যোগে এগুলোর ক্লাস দেবো। আর আপাতত ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। এগুলো হচ্ছে আমরা এইচএসসি বেস বা যারা এডমিশন জন্য পড়তেছে তাদের জন্য কিন্তু আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, সো এইগুলো সবাই করতে পারবে, তোমরাও পরবর্তীতে ক্লাসগুলো করতে পারো। তারপরে আমরা যখন রেওয়া মিলের আরেকটু ডিটেলস পড়বো, রেওয়া মিলের উপর আলাদা করে একটা ক্লাসে নিতে হবে। আমরা দেখবো রেওয়া মিলে কিছু ভুল আসলে ধরা পড়ে না, রেওয়া মিলে কিছু ভুল ধরা যায় না, তাই না? ওইগুলো দেখবো। এরপর রেওয়া মিল থেকে কিছু ম্যাথ আসে, রেওয়া মিল থেকে কিছু ম্যাথমেটিক্যাল এমসিকিউ আসে, ওইগুলো আমরা দেখবো। তারপরে ভুলসুক সুতনি জাবেদা আছে, এগুলো আমরা বাকি পার্টে দেখবো। তারপরে হচ্ছে ধরো এখানে আমরা 5 নাম্বার ধাপে চলে আসি। রেওয়া মিল করার পর আমরা দিতে হয় হচ্ছে সমন্বয় দাখিলা দিতে হয়। রেওয়া মিল করার পর কি দিতে হয়? সমন্বয় দাখিলা দিতে হয়। এবং সমন্বয় দাখিলা আমরা সাধারণত হিসাব বিজ্ঞানের নীতিমালা পড়বো আমরা। হ্যাঁ, হিসাব বিজ্ঞানের নীতিমালা পড়বো। ওই নীতিমালার মধ্যে আমরা দেখবো হচ্ছে হিসাব কাল ধারণা। তাহলে সমন্বয় দাখিলা প্রদান করা হিসাব কাল ধারণা অনুযায়ী। আর কখন দেওয়া হয়? হিসাব কালের শেষে সাধারণত আমরা সমন্বয় দাখিলাগুলো দিয়ে থাকি, সমন্বয় করি। সারা বছর ধরে যেই এন্ট্রিগুলো মিসিং হয়েছে এগুলো আমরা সমন্বয় করি কখন? ইয়ার এন্ডিং এ, তাই না? ইয়ার এন্ডিং বলতে যতটুকু সময়ের জন্য হিসাব করছি ততটুকু সময়। তো দেখো আমরা রেওয়া মিল করলাম। ওই রেওয়া মিলটা বেসিক্যালি বলা হয় অসমন্বিত রেওয়া মিল। কি বলা হয়? আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ সমন্বয় দাখিলার পূর্বে যে রেওয়া মিলটা আমরা 4 নাম্বার ধাপে প্রস্তুত করলাম, এই রেওয়া মিলটাকে বলা হয় অসমন্বিত রেওয়া মিল। তো সমন্বয় দেওয়ার পর তো আমি সমন্বয় করে ফেললাম, তখন দুইটা মিলায় নাম হচ্ছে সমন্বিত রেওয়া মিল। দুইটা মিলায় নাম হচ্ছে কি? সমন্বিত রেওয়া মিল। অর্থাৎ রেওয়া মিল এবং সমন্বয় মিলের নাম হইতেছে সমন্বিত রেওয়া মিল। ঠিক আছে? রেওয়া মিল এবং সমন্বয় মিলের নাম হচ্ছে কি? সমন্বিত রেওয়া মিল। ফাইন, আমরা সমন্বিত রেওয়া মিল তৈরি করে ফেললাম। অর্থাৎ আমরা 6 নাম্বার ধাপে চলে আসলাম। 7 নাম্বার ধাপে আমরা যারা কার্যকর্তা করছি তাদের জন্য এই ব্যাপারগুলো মনে রাখাটা একটু সহজ হয়। এখন সমন্বিত রেওয়া মিল থেকে আমরা কি করব? আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব। কি করব? আমরা একটু আগে বলছিলাম আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে, এটা একটা গুরুত্বপূর্ণ। আর্থিক বিবরণী প্রস্তুত করে কি করব বলো তো? আর্থিক বিবরণী প্রস্তুত করব। 7 নাম্বার ধাপে আমরা কি প্রস্তুত করব? আর্থিক বিবরণী প্রস্তুত করব। কি প্রস্তুত করব? আর্থিক বিবরণী। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে তোমাদের জানতে হবে। সাধারণত আর্থিক বিবরণীতে আমরা সাধারণত কি প্রস্তুত করি? গুরুত্বপূর্ণ উপাদান দুইটা হচ্ছে, একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, এটা হচ্ছে বিশদ আয় বিবরণী, তাই না? এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই তো আর্থিক অবস্থার বিবরণী। আর আছে নগদ প্রবাহ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। তাহলে একটা জিনিস একটু যদি খেয়াল করো, এই বিশদ আয় বিবরণীতে কি কি থাকে? আয় আর হচ্ছে ব্যয় থাকে।
আর আর্থিক অবস্থা বিবরণী কি থাকে? সম্পদ, দায় আর হচ্ছে মালিকানা সত্য থাকে, ঠিক আছে? তাহলে আমরা খেয়াল করে দেখলাম যে আমরা সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করার পরে যে স্টেটমেন্টটা রেডি করতেছে আর্থিক বিবরণী, এখানে সাধারণত আমরা 5 ধরনের হিসাব দেখব: আয়, ব্যয়, সম্পদ, দায় আর হচ্ছে মালিকানা সত্য। এই 5 ধরনের হিসাব আমরা খুঁজে পাবো কোথায়? আর্থিক বিবরণীতে। এখন প্রশ্ন হচ্ছে এই 7 নাম্বার ধাপের পর আমরা হচ্ছে 8 নাম্বার ধাপে চলে আসবো। ওটার নাম হচ্ছে সমাপনী দাখিলা। কি দাখিলা? সমাপনী দাখিলা। ভেরি ইম্পর্টেন্ট, সমাপনী দাখিলা। এই সমাপনী দাখিলাটাও এই মানে এই তথ্যগুলো সমাপনী দাখিলার সাথেও যাবে, অর্থাৎ এটা হিসাবকাল ধারণা অনুযায়ী দেওয়া হয়, একটা নির্দিষ্ট সময়ের শেষে দেওয়া হয়। কখন দেওয়া হয়? নির্দিষ্ট সময়ের শেষে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, স্যার সমাপনী দাখিলাটা আমরা কেন দেই? সমাপনী দাখিলাটা আমরা এই জন্য দেই, সমাপনী দাখিলার মাধ্যমে আমরা আমাদের যত আয় আর ব্যয়বাচক হিসাব আছে এই হিসাবগুলোকে আমরা বন্ধ করে দিই। বোঝার চেষ্টা করো, খুবই গুরুত্বপূর্ণ। সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কি করি বলতো? সমাপনী দাখিলার মাধ্যমে আমাদের যে আয় ব্যয়বাচক যে হিসাবগুলো আছে, অর্থাৎ বিশদায় বিবরণীতে আমরা যে হিসাবগুলো দেখাইছি সেই হিসাব খাতগুলোকে আমরা বন্ধ করে দিই, একেবারে ক্লোজ করে দিই। এগুলোর কোনো ব্যালেন্স আমি আর রাখবো না, একেবারে ক্লোজ করে দিলাম। তাহলে সমাপনী দাখিলার মাধ্যমে একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আয় ব্যয়বাচক হিসাবগুলোর কিন্তু আরো অনেকগুলো নাম আছে। এই আয় ব্যয়বাচক হিসাবগুলোর নাম আমরা বলি হচ্ছে অস্থায়ী হিসাব। কি হিসাব বলি বলতো? অস্থায়ী হিসাব বলি। আমরা এগুলোকে বলি হচ্ছে সাময়িক হিসাব, বলি কিনা? সাময়িক হিসাব বলি। আমরা এগুলোকে নামিক হিসাব বলি। কি হিসাব বলি? নামিক হিসাব বলি। তাহলে আয় ব্যয়বাচক হিসাবগুলোর আরেকটা নাম কি? অস্থায়ী হিসাব, সাময়িক হিসাব, নামিক হিসাব। এই হিসাবগুলোকে আমরা বন্ধ করে দেই কোন ধরনের দাখিলার মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। তাহলে সমাপনী দাখিলা দেওয়ার আগে কিন্তু এই হিসাবগুলোর অস্তিত্ব ছিল, তো সমাপনী দাখিলা দেওয়ার পর কিন্তু এই হিসাবগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে না। তারপরে আমরা 9 নাম্বার ধাপে একটা স্টেটমেন্ট রেডি করব। 9 নাম্বার ধাপ খেয়াল করতে হবে। তো 9 নাম্বার ধাপে আমি কি বানাইতেছি? 9 নাম্বার ধাপে আমরা বানাইতেছি সমাপন পরবর্তী রেওয়ামিল। ভালো করে খেয়াল করতে হবে, একটা পার্থক্য বোঝার চেষ্টা করতে হবে। সমাপন পরবর্তী রেওয়ামিল। আমরা এখন 9 নাম্বার ধাপে চলে আসছি। তাহলে সমাপনী দাখিলা দেওয়ার পরে আমরা কি করতেছি? সমাপনী জাবেদা পরবর্তী রেওয়ামিল বানাইতেছি। তাহলে এই সমাপনী দাখিলা দেওয়ার আগেও তো রেওয়ামিল ছিল, তাহলে সমাপনী দাখিলা দেওয়ার পরের রেওয়ামিল, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কোথায় বোঝার চেষ্টা করো। খুবই ইন্টারেস্টিং জিনিস। এটাকে আমরা যদি একটু এভাবে আলোচনা করি, ধরো হচ্ছে সমন্বিত রেওয়ামিল আমরা প্রস্তুত করছিলাম, তাই কি না? সমন্বিত রেওয়ামিল আমরা প্রস্তুত করছিলাম। তো সমন্বিত রেওয়ামিল থেকে আবার কি প্রস্তুত করছিলাম? আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এই সমন্বিত রেওয়ামিল আমরা কি কি জিনিস পাই যেটা সমাপনী দাখিলার পূর্বে ছিল? এখানে আমরা দেখলাম যে এখানে আয় ছিল, এখানে ব্যয় ছিল, এখানে সম্পদ ছিল, এখানে দায় ছিল, এখানে হচ্ছে মালিকানা সত্য ছিল, তাই তো? মানে মূলধন ছিল। এখন তাহলে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করছি যে সমন্বিত রেওয়ামিল, অর্থাৎ সমাপনী দাখিলা দেওয়ার পূর্বে আমরা একটা রেওয়ামিল বানাইছি, আবার সমাপনী দাখিলা দেওয়ার পরে একটা রেওয়ামিল বানাইছি। তাহলে সমাপনী দাখিলা দেওয়ার পূর্বে যে রেওয়ামিলটা করছিলাম ওখানে কি কি ছিল দেখো? আয়, ব্যয়, সম্পদ, দায় আর মালিকানা সত্য ছিল। এরপরে সমাপনী দাখিলা দিলাম, সমাপনী দাখিলা দিয়ে আমরা দুইটা হিসাব খাতকে বন্ধ করে দিলাম, একটা আয় আর একটা হচ্ছে ব্যয়। তারপরে আমি আবার আরেকটা রেওয়ামিল তৈরি করতেছি, যে রেওয়ামিলটার নাম দিচ্ছি আমরা সমাপন পরবর্তী রেওয়ামিল, অর্থাৎ সমাপনী দাখিলা দেওয়ার পরে রেওয়ামিল। তাহলে একটা জিনিস খেয়াল করো তো স্যার, এইখানে আমাদের 5টা হিসাব ছিল: আয়, ব্যয়, সম্পদ, দায় আর মালিকানা সত্য। সমাপনী দাখিলা দিয়ে তো আমি আয় আর ব্যয় বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এগুলো তো ক্লোজ করে দিলাম। তাহলে এই দুইটা তো নাই। তাহলে এই দুইটা না থাকলে এই সম্পদ, দায় আর মালিকানা সত্য। তাহলে সমাপন দাখিলা দেওয়ার পরে যে রেওয়ামিল প্রস্তুত হবে সে রেওয়ামিলে মাত্র 3টা হিসাব খাত থাকবে। কয়টা হিসাব খাত? 3টা। আগে ছিল কয়টা? 5টা। বাদ দিয়ে দিচ্ছি কয়টা? 2টা। তাহলে 5টা থেকে 2টা গেলে থাকে 3টা। তাহলে এইগুলাকে বলা হয় স্থায়ী উপাদান। কি বলা হয়? স্থায়ী উপাদান বলা হয়। সম্পদ, দায়, মালিকানা সত্যকে বলা হয় স্থায়ী হিসাব, এগুলাকে বলা হয় রিয়েল অ্যাকাউন্ট। আর আয় আর ব্যয়বাচক হিসাবগুলোকে বলা হয় অস্থায়ী হিসাব, নমিনাল অ্যাকাউন্ট বলা হয়। তাহলে সমাপন পরবর্তী রেওয়ামিলে সকল কি উপাদান থাকবে? স্থায়ী উপাদান থাকবে। কি উপাদান থাকবে? স্থায়ী উপাদান থাকবে। আর সমাপনী দাখিলা দেওয়ার পূর্বের রেওয়ামিলে স্থায়ীও থাকে প্লাস অস্থায়ীও থাকে। কি থাকে? স্থায়ী অস্থায়ী দুইটাই থাকে। আর সমাপনী দাখিলা দিয়ে আমরা অস্থায়ীগুলো বাদ দিয়ে দিই, তাহলে অস্থায়ী কাটা, তাহলে শুধু স্থায়ী থাকে। তাহলে এই যে ইনফরমেশনটা, এইটা অনেক জরুরি সবার জন্য। এটা হচ্ছে বেসিক জিনিস, এটা জানা জরুরি। আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করে আমরা ক্লাসটা শেষ করব। এখন রেওয়ামিলের কিছু ঐচ্ছিক ধাপ আছে। কি ধাপ আছে? ঐচ্ছিক ধাপ আছে। ঐচ্ছিক ধাপ মানে হচ্ছে যেগুলো আবশ্যিক নয়, যেগুলো কি নয়? আবশ্যিক নয়, অর্থাৎ কি নয়? বাধ্যতামূলক নয়। ঐচ্ছিক নয়, আবশ্যিক নয় মানে বাধ্যতামূলক নয়।
আচ্ছা, তো এই যে ঐচ্ছিক ধাপ আবশ্যিক নয়, এই ধাপ হচ্ছে দুইটা, আমরা সবাই জানি এগুলা দুইটা ধাপ আছে। একটা হচ্ছে বিপরীত দাখিলা, বিপরীত বিপরীত দাখিলা, রিভার্সিং এন্ট্রি বলা হয় বিপরীত দাখিলা। আরেকটা হচ্ছে কার্যপত্র, এটা হচ্ছে কি কার্যপত্র, এইগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো হচ্ছে ঐচ্ছিক ধাপ। আরেকটা ধাপ আছে হচ্ছে পরিত্যাজ্য ধাপ। কি ধাপ আছে? পরিত্যাজ্য, হ্যাঁ পরিত্যাজ্য। তো পরিত্যাজ্য ধাপ হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। পরিত্যাজ্য ধাপ কি? ভুল সংশোধনী দাখিলাকে বলা হয় পরিত্যাজ্য ধাপ। ভুল সংশোধনী দাখিলাকে বলা হয় পরিত্যাজ্য ধাপ। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যে এতক্ষণ ধরে যা পড়লাম এগুলো হচ্ছে আমরা আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী পড়লাম। আর হিসাব বিজ্ঞান বাদ ছিল না সনাতন। ওই সনাতন হিসাব বিজ্ঞানে আবার ঐচ্ছিক ধাপ কোনটা জানো? সনাতন হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ হচ্ছে রেওয়া মিল। সনাতন হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ হচ্ছে রেওয়া মিল। সো কখনো কখনো আমাদের দেখা যাবে যে ঐচ্ছিক ধাপ বের করতে বলছে কিন্তু বিপরীত দাখিলা কার্যপত্র নাই, তখন কিন্তু রেওয়া মিলটাকেই বেছে নিতে হবে। তখন কিন্তু কাকে বেছে নিতে হবে? রেওয়া মিলকেই বেছে নিতে হবে। তাহলে রেওয়া মিল কখন ঐচ্ছিক ধাপ? সনাতন হিসাব বিজ্ঞানের হিসাব চক্র অনুযায়ী রেওয়া মিলটা হচ্ছে ঐচ্ছিক ধাপ। ওখানে 5টা ধাপ আলোচনা করা হয়েছে। আর আধুনিক হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ হচ্ছে 2টা, বিপরীত দাখিলা কার্যপত্র। পরিত্যাজ্য ধাপ হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। এই হচ্ছে টোটাল হিসাব চক্রটা। এবং আমি বিশ্বাস করি এখান থেকে তুমি 2 থেকে 3টি এমসিকিউ তুমি কমন পেতেই পারো, হ্যাঁ, কারণ যেহেতু জাবেদা খতিয়ান সবকিছু মিলাই আছে, সুতরাং এই জিনিসটা কিন্তু এখান থেকে তুমি অবশ্যই তুমি এমসিকিউ কি পাবা কমন পাবা। তাহলে এইভাবে ধারাবাহিক ক্লাসগুলো আমাদের চলমান থাকবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা, তারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ করো। যারা 7 কলেজ গুচ্ছ এবং হচ্ছে বিভিন্ন জায়গায় এখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাকি আছে, তারা এই ধারাবাহিক ক্লাসগুলো কন্টিনিউ করলে হিসাব বিজ্ঞানের চমৎকার একটা প্রস্তুতি তোমার হবে বলে আমি বিশ্বাস করি। আগামীকালকে ঠিক 8:30-এ আমরা আবার আমাদের 3 নাম্বার ক্লাসে উপস্থিত হব এবং ওখানে আরো কিছু বেসিক জিনিস আলোচনা করবো। হিসাব আলোচনা করবো এবং হিসাবটা তুমি জানলে, হিসাবের প্রকারভেদ সম্পর্কে জানলে তুমি হিসাব বিজ্ঞানের আরো অনেক অজানা তথ্যই তুমি জানতে পারবা। সো আশা করবো আমাদের এই সংক্ষিপ্ত ক্লাস আধা ঘন্টা 40 মিনিটের ক্লাসগুলোতে তুমি যদি রেগুলার থাকো, তুমি হিসাব বিজ্ঞানের অনেক অজানা জিনিসই নতুন করে জানতে পারবা। সবাই ভালো থাকো, অ্যাকাউন্টিং আমাদের সাথেই থাকো। আগামীকালকে ঠিক 8:30-এ আমাদের 3 নাম্বার এমসিকিউ ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।